তোমাকে আর কতবার করে বলবো? কত করে বললে তুমি বুঝবে বলো তো? তুমি এখনো ঘরটা সারাচ্ছ না। আবার সেই এক কথা, কতবার বলবো আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই। ঘর তো আর আপনা আপনি সেরে যাবে না, তাই না? প্রতি বছর বর্ষাকালে তোমার মুখেই একই কথা, টাকা নেই টাকা নেই। বিয়ের পর থেকেই দেখছি তোমার হাতে কখনোই টাকা থাকে না। এভাবে কি করে সংসার চলবে বলো তো? আস্তে কথা বলো, আমাদের মেয়ে পদ্ম ঘুমাচ্ছে, ও জেগে যাবে, সবকিছু শুনতে পাবে। শোনো, আমার মেয়েরও জানা উচিত এই সংসারে কি হচ্ছে। ও তো আমাকে প্রশ্ন করে, মা, বাবা কেন ঘর ঠিক করে না? কেন আমাদের মেঝেতে পানি পড়ে? কেন আমাদের ছাদ ফুটো? আমি ওর প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে মহাজনের কাছে যাচ্ছি। তার কাছে গিয়ে সুদে কিছু টাকা পাই কিনা সেটা দেখি আগে। যদি পাই তাহলে ঘর ঠিক করে ফেলবো। টাকা তো আনবে ভালো কথা, কিন্তু সেটা সেটা শোধ করবে কি করে? সেটাও তো তোমাকে ভাবতে হবে। এত যদি বোঝো তাহলে যাও না তোমার ভাইয়ের কাছে। তোমার ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা নিয়ে এসো, আমি না হয় পরে শোধ করে দেব। না বাবা, এবার আমাকে ক্ষমা করো। আমি আমার ভাইয়ের কাছ থেকে আর একটা টাকাও আনতে পারবো না। এই তো দেখলে, নিজের বেলায় 16 আনা। যখন বললাম বাপের বাড়ি থেকে টাকা আনো, তখনই তোমার মুখ বদলে গেল। এই হলো ঘরের বউ, তাই না? কি ব্যাপার বাবা, কি ব্যাপার মা? তোমরা আবার ঝগড়া করছো? তোমাদের জন্য একটু শান্তি মতো ঘুমোতেও পারছি না। আমি ঝগড়া করছি? দেখতে পাচ্ছিস না তোর বাবা এখনো ঘর সারানোর কথাই ভাবছে না। বললাম তো আজকে মহাজনের কাছে যাব আর সুদে টাকা ধার করে নিয়ে আসবো। হে বিধাতা, কি যে ভাগ্য করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছো। এ জীবনে কিছুই পেলাম না, একটা ভাঙা ঘরে বৃষ্টির মধ্যে কষ্ট করতে হয় আমাকে। কি রে, কি হয়েছে তোর? বৃষ্টির মধ্যে বসে বসে কাঁদছিস কেন? বল আমাকে। তোমাকে বলে কি হবে বুড়িমা? তুমি তো আমার কষ্ট দূর করতে পারবে না। এর চেয়ে বরং তুমি লাউ বিক্রি করতে যাচ্ছ, তাই যাও। লাউ তো বিক্রি করতেই হবে বাবা। লাউ বিক্রি করা ছাড়া সংসার কি করে চলবে? তোর দুঃখটা আমার কাছে বল। কি আর বলবো বুড়িমা, আমি গরিব মানুষ, ভিটে মাটি বলতে কিছুই নেই। আছে শুধু একটা ঘর। বৃষ্টিতে সেই ঘরটাও ফুটো হয়ে গেছে, ঘরে পানি ঢুকছে, বউ বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি আমরা। মানুষের জীবনটা দুঃখ কষ্ট দিয়ে ভরা। তোর দুঃখ কষ্ট হয়তো আমি দূর করতে পারবো না রে বাবা, কিন্তু এখান থেকে তুই একটা লাউ রাখ, এই লাউটা রান্না করে খাস। আসসালামু আলাইকুম মোরল সাহেব, কেমন আছেন? জরুরি একটা দরকারে আপনার কাছে এসেছি। তা তো জানি, জরুরি দরকার ছাড়া তো আমার সাথে আর গল্প করতে আসিসনি, সেটা আমি জানি রে পাগলা। তা কি হয়েছে? তোকে দেখে এমন কেন দেখাচ্ছে? মোরল সাহেব, বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার। বৃষ্টিতে ঘরটা পুরোপুরি ভেঙে গেছে, ভেতরে পানিও ঢুকছে। টাকা দিতে আমার তো কোনো আপত্তি নেই। টাকা নিতে হলে তোকে তো জমির কাগজপত্র নিয়ে আসতে হবে। মোরল সাহেব, জমির কাগজপত্র না হয় দিলাম, কিন্তু সুদের টাকাটা যদি একটু কমিয়ে নিতেন তাহলে আমি খুব তাড়াতাড়ি সেটা শোধ করতে পারতাম।
না 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 না, সুদের টাকা 1 টাকাও কম হবে না। আর সময় মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যেই তোকে সমস্ত টাকা শোধ করতে হবে। আমি আগামীকালকে জমির কাগজপত্রগুলো নিয়ে আসবো আপনার কাছে। দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, কিছুই তো করবার নেই আর। আর শোন, সময় মতো যদি টাকা পরিশোধ করতে না পারিস, তাহলে কিন্তু তোর বাড়ি আমি দখল করে নেব। সেটাও কিন্তু মাথায় রাখিস। আমার সাথে কিন্তু 2 নাম্বারি করার চেষ্টা করিস না রে। তা তো জানি, জমি জমার কাগজ তো চাইছেন যাতে করে বাড়িটা দখল করতে পারেন। তবে চিন্তা করবেন না, এর আগে আমি সমস্ত টাকা শোধ করে দেব। কাকি, ও কাকি, তোমাদের চাপকল থেকে কি আমাদের একটু পানি দেবে? আসলে খাওয়ার পানি শুকিয়ে গেছে। পানি না হয় নিয়ে যাবি, কিন্তু তোর বাবাকে দেখলাম আমার স্বামীর কাছ থেকে টাকা চাইতে। তোদের নাকি বাড়ি ভেঙে গেছে। আমাদের ঘর একদম ভেঙে গেছে কাকি, সেখান দিয়ে বৃষ্টির পানি ঢুকে আমরা ঘরে আর থাকতে পারছি না। তোর বাবা তো ঠিক মতো কাজকর্মও করে না। এই যে টাকা নিচ্ছিস, তোরা তো ঠিক মতো শোধও করতে পারবি না। এরপর ঘর বাড়ি জমি জমা সবকিছুই হারাতে হবে। না কাকি, তুমি চিন্তা করো না, মোড়ল কাকাকে বলো টাকাটা দিয়ে দিতে। আমার বাবা অবশ্যই কাজ করে টাকাটা পরিশোধ করে দেবে। আরে কত মানুষ দেখলাম এভাবে টাকা নিয়ে সর্বশান্ত হতে। শোন শোন, তোর বাবাকে বলিস খুব সাবধানে যেন টাকাটা নেয়। যদি শোধ করতে না পারে, তাহলে টাকাটা নিতে না করিস। দরকার হলে আমি আর মা তোমার সব কাজ করে টাকা শোধ করে দেব। তুমি কোনো চিন্তা করো না কাকি। যা ভালো মনে করিস তাই কর, তোদের ব্যাপার তোরাই ভালো বুঝবি। আর শোন, যাবার সময় ভাত খেয়ে যাস। আজকে মোরগের গোশত রান্না করেছি। আহ, গন্ধে একেবারে ঘরটা ভরে গেছে। তা কি রান্না করছো গো? নিশ্চয়ই সেই লাউটা রান্না করছো, তাই না? তোমাকে বুড়িমা যে লাউটা দিয়েছিল সেটা ভালো করে রান্না করেছি, আর লাউয়ের বিচিগুলো রেখে দিয়েছি। যখন বর্ষাকাল শেষ হবে না, তখন ওই গাছগুলো লাগাবো। বুড়িমা খুব ভালো মানুষ। ভাবছি একদিন বুড়িমাকে দাওয়াত করে খাওয়াবো। নিজেদেরই খাবার জোটে না, আবার তুমি কিনা সেই বুড়িমাকে খাবার খাওয়াবে? আচ্ছা, যাই হোক, এবার বলো দেখি, মোড়ল চাচা তোমাকে কি বললেন? কি আবার বলবেন? বলবেন জমির কাগজপত্র নিয়ে যেতে কালকে। উনি আমাদের ঘর ঠিক করার জন্য টাকা দেবেন। কেন? জমির কাগজ দিয়ে কি হবে? তুমি তো শুধু সুদ সমেত টাকা আনছো। টাকা সময় মতো শোধ করে দিলেই তো হয়। তাছাড়া সেই টাকা যদি সময় মতো শোধ না করতে পারি, তাহলে উনি আমাদের এই জমিটাও কেড়ে নেবেন। আমি বলি কি গো, ভেবে দেখো। আমি চাই না সুদে টাকা আনতে, পরে যদি শোধ করতে না পারি। আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, এই বছর যদি ঘর সারাতে না পারো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যাব। ভাঙা ঘরে আর থাকবো না। হয়েছে হয়েছে, একবার যখন বলেছি টাকা নিয়ে আসবো, তখন সত্যিই নিয়ে আসবো। তুমি আমাকে লাউয়ের তরকারি দিয়ে ভাত দাও, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। মোড়ল সাহেব, এই নিন, এখানে জমির সমস্ত কাগজগুলো আছে। আরে বাবা, আগে কাগজগুলো আমাকে ভালো করে দেখতে দে না রে, তারপর না হয় তোর টাকার ব্যবস্থা করছি। কাগজপত্র সব ঠিকই আছে,
আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। এই নে, টাকাটা রাখ। আর শোন, সময় মতো যদি টাকা শোধ করতে না পারিস তাহলে কিন্তু সব জমি আমার রে। কি ব্যাপার রহমত ভাই, কোথা থেকে আসলে তুমি? আকাশের যে অবস্থা একদমই ভালো না। গিয়েছিলাম মোড়লের বাড়ি, আসলে সুদে কিছু টাকা ধার করে নিয়ে এলাম। দেখতেই তো পাচ্ছ আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। চলো চলো যাওয়া যাক। মোড়লের কাছ থেকে যে টাকা ধার করে নিয়ে এলে, তোমাকে তো অনেক টাকা সুদ দিতে হবে। এত টাকা সুদ তুমি কিভাবে দেবে রহমত ভাই? হ্যাঁ, মোড়ল তো আমাকে আর এমনি এমনি একটা টাকাও দেবে না। হঠাৎ করে তোমার এতগুলো টাকার দরকার পড়লো কেন? নিশ্চয়ই তোমার মেয়ে পদ্মার বিয়ে ঠিক হয়েছে, তাই না? না 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 না, মেয়ের বিয়ে নয়, টাকাগুলো নিয়ে এলাম ঘর সারানোর জন্য। বৃষ্টির পানিতে ঘর একেবারে ভেসে যাচ্ছে, থাকার কোনো উপায় নেই। বাহ, এ তো তুমি খুব ভালো কাজ করেছো। মেয়ে বড় হয়েছে, দুদিন পরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ঘরটা ঠিক মতো সারানো দরকার। ও মাঝি, আর দেরি করো না, নৌকা বাইতে শুরু করো, তা না হলে সময় মতো বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। ও রহমত ভাই, সৃষ্টিকর্তার নাম নাও। আমার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। যে কোনো সময় নৌকা ডুবে যাবে, যে কোনো সময় নৌকা ডুবে যাবে। ও মাঝি, কি করব এখন? সাথে তো এতগুলো টাকা, নৌকা যদি ডুবে যায় তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, আবার সব কিছু শেষ হয়ে যাবে। টাকার কথা বাদ দাও রহমান ভাই, আগে নিজের জীবনের কথা চিন্তা করো। নৌকা ডুবলে আমরা কেউ আর বাঁচতে পারবো না। হে ঈশ্বর, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? এখন এখন আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব? এই সবকিছু তোমার জন্য হয়েছে মা। তুমি যদি বাবাকে ঘর সারানোর জন্য এরকম চাপ না দিতে, তাহলে বাবা মোড়লের কাছ থেকে টাকা আনতে যেত না। সব দোষ তুই আমাকে কেন দিচ্ছিস? এদিকে মোড়লের টাকা দেবার সময় হয়ে গেছে, টাকাগুলো সব পানিতে ডুবে গেছে। জানি না এত টাকা কোথা থেকে শোধ করব। ফাতেমা, এই ফাতেমা, কোথায় গেলে তোমরা? এদিকে এসো তাড়াতাড়ি। দেখলি, বাইরে মোড়লের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোড়ল চলে এসেছে। এখন এখন কি করি বলতো? কি আবার করবে? যা সত্যি তাই বলো। বলবে আমাদের পক্ষে এই মুহূর্তে টাকাগুলো দেওয়া সম্ভব নয়। কি ব্যাপার কি? তোমাদের কান দিয়ে কি কথা যায় না নাকি? এদিকে বের হও তাড়াতাড়ি। আমি জানি না মোড়ল সাহেব আপনি কেন এসেছেন, কিন্তু দয়া করে আমাদের অবস্থাটাও বুঝুন। আমার স্বামী মারা গেছে কিছুদিন হয়েছে, আমি এতগুলো টাকা এখন কোথা থেকে শোধ করব? হ্যাঁ মোড়ল চাচা, আমাদের কিছুদিন সময় দিন। আমি কথা দিচ্ছি, সুদ সহ আপনাদের টাকা ফেরত দিয়ে দেব। না না না, আমি তোমাদের কোনো সময় দিতে পারবো না। মাত্র 1 মাস তোমাদের হাতে রয়েছে, এর মধ্যে সমস্ত টাকা সুদ সহ ফেরত দিতে হবে, তা না হলে এই জমি আমি দখল করে নেব। কেন? আমাদের সাথে এত বড় অন্যায় কেন করছেন আপনি? আপনি ভালো করেই জানেন আমাদের আর পৃথিবীতে কেউ নেই। এসব মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না।
দয়া করে আমার টাকাগুলো শোধ করে দাও। এরপর তোমাদের আমি আর বিরক্ত করব না। মা, ও মা, কোথায় গেলে গো? দেখে যাও কি আশ্চর্য ঘটনা। কিরে, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন আমাকে? হোমা, এই তো দেখছি বুড়িমা সে লাউয়ের বিচি দিয়ে লাগানো গাছ। গাছটা তো তরতর করে বেড়ে উঠছে। এমা, কি অদ্ভুত কাণ্ড! দেখেছো, গাছে অনেকগুলো লাউ হয়েছে। একটা গাছে এতগুলো লাউ কি করে হলো মা? আমি তো তেমন কিছুই বুঝতে পারছি না। এতগুলো লাউ এখানে রেখে কোনো লাভ নেই, তার চেয়ে বরং কিছু লাউ বিক্রি করে দেওয়াই ভালো। না মা, দেখো, লাউগুলো দিয়ে আমাদের ঘরটা কি সুন্দর ঠেকে গেছে। এই ঘরের ভেতর দিয়ে আর বৃষ্টির পানি ঢুকবে না। ঘরটা এখনটা অনেকটাই মেরামত হয়ে গেছে। হ্যাঁ, সত্যি তো। আমি তো এটা ভেবে দেখিনি। আর কয়দিন অপেক্ষা করলে আরো লাউ হবে। তখন সেই লাউগুলো আমরা ধীরে ধীরে বিক্রি করা শুরু করব। কিন্তু মা, এটা একটা সাধারণ লাউ গাছ, এতগুলো লাউ কি করে হলো মা? সবকিছুই হলো ভাগ্যের খেলা। সৃষ্টিকর্তা কোনো একটা পথ ঠিক বের করে দেয়, দেখবি। এই লাউ থেকে আমাদের অনেক টাকা রোজগার হবে। পদ্মা, এই পদ্মা, কোথায় গেলি রে? দেখ, লাউ গাছ দিয়ে ঘরটা একেবারে সেয়ে গেছে। কিছু লাউ বাজারে বিক্রি করে আয়। তুমি ঠিকই বলেছো মা। প্রতিদিন যে হারে লাউ বাড়ছে, এতগুলো লাউ আর এখানে রাখা একদম ঠিক হবে না। তার চেয়ে বরং এগুলো বাজারে বিক্রি করে দেওয়াই ভালো। হ্যাঁ রে মা, এতে সংসারের বাড়তি কিছু আয়ও হবে। এখন তো সংসারের অনেক অভাব। হ্যাঁ মা, আমি বরং তাই চাই। কয়েকটা লাউ নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসি। কি রে মেয়ে, কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই লাউ বিক্রি করতে বাজারে যাচ্ছিস, তাই না? হ্যাঁ গো বুড়িমা, এখন আমাদের কাছে অনেক লাউ হয়েছে। লাউ দিয়ে আমরা একটা ঘরও তৈরি করেছি। এখন আর আমাদের সংসারে কোনো অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, সব জানি আমি। আমাকে নতুন করে কিছুই বলতে হবে না তোর। তোর বাবাকে লাউটা আমি দিয়েছিলাম, আর ওই লাউ থেকেই এতগুলো গাছ হয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি সেই বুড়িমা যে আমাদের লাউ পাঠিয়েছিলে? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব না, সেই ভাষাই আমার জানা নেই। আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। এখন তাহলে ওই গাছের সবগুলো লাউয়ের বীজই অন্য কোথাও লাগিয়ে দে। দেখবি, তোদের অনেক বড় একটা বাগান হবে। আর এভাবে আস্তে আস্তে তোরা মোড়লের টাকাও শোধ করতে পারবি। মোড়লের টাকা? তুমি এত কিছু কি করে জানো বুড়িমা? জানি রে, জানি। আমি সব কিছুই জানি। তোদের সব খবর আমি রাখি। তোর বাবা যে মারা গেছে সেটাও আমি জানি। এখন আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। আমার আগেই সন্দেহ হয়েছিল, কি করে একটা গাছে এতগুলো লাউ হতে পারে। আগে যদি জানতাম তাহলে এই লাউয়ের বিচিগুলো আরো আগে লাগাতাম। ওমা, বুড়িমা বলেছে লাউ গাছগুলো দিয়ে একটা লাউয়ের বাগান করতে। চলো না মা, আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে
সেখানে একটা লাউয়ের বাগান করি। ঠিকই বলেছিস, এছাড়া অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের রোজগার তো বন্ধ হয়ে গেছে। লাউয়ের বাগান করে যদি কিছু টাকা রোজগার হয়, তাহলে মোড়লের টাকাটাও শোধ করতে পারতাম। এখন চলো মা, ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালবেলা থেকে আমরা লাউয়ের বাগানের কাজ শুরু করব। পদ্মা, এই পদ্মা, বাড়িতে আছিস নাকি? বের হয়ে আয়, বের হয়ে আয়। 1 মাস হয়ে গেল, এখনো আমার টাকা শোধ করার নামই নেই। আমি আজকেই তোদের জমি দখল করব। ও মোড়ল চাচা, আপনি এসেছেন? আমি আপনাদের বাড়ি যাচ্ছিলাম। ভালোই হয়েছে, কষ্ট করে আমাকে আর আপনাদের বাড়ি যেতে হলো না। কেন কেন? নিশ্চয়ই সময় চাইতে যাবি, তাই না? আমি তোদের আর একদিনও সময় দেব না। টাকাটা আমার এক্ষুনি চাই। এই নিন আপনার টাকা। আপনাকে আর কষ্ট করে আমাদের বাড়ি আসতে হবে না। এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলি তোরা? নিশ্চয় আলাদিনের চেরাগ পাসনি। একবার তাকিয়ে দেখুন না, আমাদের বাড়ির চালে কতগুলো লাউ। ঘরটা একেবারে লাউয়ের ঘর হয়ে গেছে। এই লাউ বিক্রি করে আমরা টাকা জমিয়েছি। যাক, ভালোই হলো। আমি সময় মতো আমার টাকাগুলো পেয়ে গিয়েছি, এতেই আমি খুশি। তোমাদেরকে আর বিরক্ত করতে আসবো না। তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। আজ বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। এবার আমাদের আরেকটা কাজ বাকি। আর কি কাজ? সব কাজই তো হয়ে গেল, মোড়লের টাকাও তো শোধ হলো। সারা জীবন তো এই লাউয়ের ঘর দিয়ে চলবে না মা। আমাদের নিজেদের একটা ঘর তৈরি করতে হবে, যেখানে কোনো ফুটো থাকবে না আর বৃষ্টির পানিও ঢুকবে না। তুই একদম ঠিক কথা বলেছিস মা। এবার আমরা নিজেদের জন্য একটা ঘর তৈরি করব। গ্রামের নাম ছিল মিনতিপুর। এই গ্রামে শাহিন নামে একজন লোক বাস করত। তার বউয়ের নাম ছিল রোজিনা। সে তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা এই ব্যাপারটা একদমই পছন্দ করত না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসো। হাট থেকে তোমার জন্য কি এনেছি দেখো দেখো। আস্তে কথা বলো, বাড়িতে ঢুকে কেন চিৎকার করছো? মা যদি জানতে পারে না, তাহলে কিন্তু খুব রেগে যাবে। একটা শাড়ি এনেছি তোমার জন্য। অনেকদিন আগে একবার বলেছিলে না তোমার লাল শাড়ির খুব শখ, মনে নেই? সত্যি অনেক সুন্দর। এত সুন্দর শাড়ি আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু মা যদি জানতে পারে না, তাহলে কিন্তু খুব রেগে যাবে। কিরে বাবা, বাড়িতে ঢুকে বারে একেবারে বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছিস না? তোর হাতে ওটা কি? আরে বাহ, এটা তো খুব সুন্দর একটা শাড়ি। আমার জন্য এনেছিস বুঝি? তোমার কি এখন আর লাল শাড়ি পরার বয়স আছে? এই শাড়িটা আমি রোজিনার জন্য কিনে এনেছি মা। তাই বল, এখন তো আর মায়ের লাল শাড়ি পরার বয়স নেই। মা তো বুড়ো হয়ে গেছে, কিছুদিন পরই তো মরে যাবে। এই শাড়িটা তুই তোর বউকেই দে বাবা। আর আমাকে আমাকে কোনোদিন আর মা বলে ডাকিস না। তুমি কেমন কথা বলছো মা? তোমাকে মা বলে কেন ডাকবো না? শাড়িটা আমি রোজিনার জন্য পছন্দ করে এনেছি, আর তাতে তুমি রাগ করছো? মা, শাড়িটা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি রেখে দিন না। এই শাড়িটা আমার প্রয়োজন নেই। আমি না হয় অন্য সময় একটা শাড়ি কিনে নেব। ছোট লোক মেয়ে কোথাকার, স্বামীর বাড়িতে এসে বাহাদুরি করছিস?
তোর ফেলে দেওয়া শাড়ি আমি কেন নেব? মা, কি শুরু করলে? তোমাকে কতবার বলেছি রোজিনার সাথে এরকম দুর্ব্যবহার করবে না। ও আমার বউ। কে কোথায় আসো, দেখে যাও। আমার ছেলে বড় লায়ক হয়ে গেছে, বউয়ের পাল্লায় পড়ে মাকে অপমান করছে। আমি আর এ বাড়িতে থাকবোই না, আমি আমার মেয়ের বাড়ি চলে যাব। এমন কথা বলবেন না মা, আপনি ছাড়া এই বাড়িটা শূন্য হয়ে যাবে। আপনি আপনি দয়া করে কোথাও যাবেন না মা। আর নাকি কান্না কাঁদতে হবে না, আমার ছেলেটার মাথা তো চিবিয়ে খেয়েছিস, এখন এসেছিস আমাকে দয়া দেখাতে। আহারে, তুমি কেন কান্নাকাটি করছো? তুমি তো জানো আমার মা এমন ভাবেই কথা বলে। তোমাকে কতদিন বলেছি একটু ধৈর্য ধরো। শাশুড়ি মা আজও আমাকে মন থেকে মেনে নিতে পারলো না। তার খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আরে, তুমি কি দুলির কথা বলছো? ওটা তো আমার খালাতো বোন। ওকে বোন ছাড়া আমি কখনোই কিছু মনে করতে পারিনি। ওকে আমি করব বিয়ে? কেন করব বলো তো? আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর আমি তোমাকেই বিয়ে করেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এত খারাপ ব্যবহার আমি কি করে সহ্য করব বলো? তুমি তো দুদিন পর শহরে চলে যাবে কাজের জন্য, এইসব তো আমাকেই সহ্য করতে হবে। আর কয়েকটা মাস ব্যবসাটা একটু ভালো হলেই আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। ওখানে নতুন একটা ঘর নেব। আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারেন না, সারা দিন আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি মনে হয় পাগলই হয়ে যাচ্ছি। মার বয়স হয়েছে, উনি আর বাঁচবেই কয়দিন। তুমি একটু সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করো, কেমন? তুমি এখন বাইরে যাও, আমার সাথে বেশি কথা বললেও তোমার মা খুব রাগ করেন। আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। মন খারাপ করো না, আগামীকাল আমি তোমাকে নিয়ে শহরে সিনেমা দেখতে যাব। সারাদিন শহরে ঘুরে বেড়াবো। সত্যি বলছো? তুমি আমাকে সত্যি শহরে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে নিয়ে শহরে ঘুরতে যাব। এখন আর মন খারাপ করে থেকো না তো। নবাব নন্দিনী, সকাল 8টা বেজে গেছে, এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? বলি, এটা তোমার বাপের বাড়ি নয়, এইটা শ্বশুর বাড়ি তোমার। মা, শরীরটা সকাল থেকে একদম ভাল লাগছে না, তাই তো একটু শুয়েছিলাম। আপনি চিন্তা করবেন না মা, আমি এখনই রান্না বান্না সব শেষ করে ফেলবো। বলি, তোমার শরীর তো নয় একেবারে ননির পুতুল, কিছু হলেই শরীর খারাপ হয়ে যায়। আর আমার ছেলেটা হয়েছে একদম গাধা। এমন একটা মেয়ে নিয়ে কি করে সংসার করছে সেটাই বুঝতে পারছি না। সকাল সকাল কি শুরু করেছো মা? আমার বউটাকে তুমি একটুও শান্তি দাও না। বইয়ের আসল ধরে বসে থাকা বাদ দে। এইসব আসল ধরে থাকা স্বামী সমাজে একদম সম্মান পায় না, সবাই তাকে ডাকে বউ ধরা জামাই। বাদ দাও তো, আমি জানি তোমার শরীরটা অনেক খারাপ। আমি আজকে তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই, আমাদেরও শরীর খারাপ হয়। কই, আমরা তো ডাক্তারের কাছে গিয়ে দৌড়োদৌড়ি করি না। না গো, ডাক্তারের কাছে যাবার কোনো দরকার নেই, আমি বরং বাড়িতে শুয়ে বিশ্রাম নেই। আমি তোমার স্বামী, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যখন বলেছি, তার মানে নিয়েই যাব। বিকেল বেলা তৈরি হয়ে থেকো। এরপর বিকেল বেলা রোজিনাকে নিয়ে শাহিন গেল ডাক্তারের কাছে। ডাক্তারটি ছিল গ্রামের অত্যন্ত বিখ্যাত একজন মহিলা ডাক্তার। এই যে শাহিন মিয়া, তোমার জন্য সুসংবাদ আছে, তুমি তো বাবা হতে চলেছ।
সত্যি বলছেন ডাক্তার সাহেবা? সত্যি আমি মা হতে চলেছি? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি মা হতে চলেছ, আর তোমার স্বামী বাবা হতে চলেছে। কিন্তু এখন থেকে তোমার নিজের দিকে খেয়াল রাখতে হবে, সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি কল্পনা করতে পারবেন না ডাক্তার সাহেব, আমি কতটা খুশি হয়েছি। আমরাও অনেক খুশি হয়েছি যে তুমি বাবা হতে চলেছ। কিন্তু এখন তোমার স্ত্রীর প্রতি তোমার অনেক বেশি যত্ন নিতে হবে, ওর দিকে খেয়াল রাখতে হবে। আমি নিশ্চয়ই আমার বউর দিকে খেয়াল রাখবো। ওমা, কোথায় গেলে? এদিকে এসো, দারুণ একটা খুশির সংবাদ এনেছি গো, এদিকে এসো। কিরে, কি হয়েছে? বাড়িতে ঢুকেই আমাকে নিয়ে কথা শুরু করেছিস? বউকে নিয়ে তো দিব্যি ঘুরে এলি। তোমাকে বলেছিলাম না ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব? আজ ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তুমি দাদি হতে চলেছ। আমাদের ঘর আলো করে সন্তান আসতে চলেছে গো মা। কিন্তু আমাকে এটা বলার কি আছে? তুই বাবা হবি, তোর বউ মা হবে, তাতে আমার কি? কি বলছেন কি মা? আমি মা হব, আপনার ছেলে বাবা হবে, আর আপনিও তো দাদি হবেন মা। এমন কথা আপনি কি করে বলতে পারলেন? বাচ্চা তো সবারই হয়, তাই বলে এত আদিক্ষেতা করার কি আছে? যাও, গিয়ে এখন সব কাজ করো। সব কাজ ফেলে রেখে বাইরে গিয়েছো। তোমার কথা ভাবলে আমার অবাক লাগে মা। তুমি তোমার বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করতে পারছো? তুমি দাদি হতে চলেছ, এতে কি তুমি মোটেও খুশি হওনি? হ্যাঁ, আমি খুশি নই। তুই আমার একমাত্র সন্তান। আমি চেয়েছিলাম সংসারটা গুছিয়ে তারপর তুই বাচ্চা নিবি, কিন্তু তুই তো এখনই বাচ্চা নিয়ে বসে আছিস। আমার কাছে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করিসনি। সন্তান নিতে গেলে কি কারো অনুমতি নিয়ে নিতে হয় নাকি? যাই হোক, তোমার সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আমি আমার স্ত্রীকে নিয়ে শহরে চলে যাব। এখন ওর বাড়তি যত্নের প্রয়োজন। কি বলছিস কি তুই? বউকে নিয়ে আলাদা হয়ে যাবি মানে? তাহলে তাহলে আমার দেখাশোনা করবে কে? আর বৃদ্ধ বয়সে আমি বা যাবো কোথায়? তুমি তো আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করছো না মা। আমি তো দেখছি তুমি ওকে সহ্যই করতে পারো না। আমার তো এছাড়া কোনো রাস্তা নেই মা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছিস তুই। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে, আর তাই তো এখন এই ভুলের মাসুল দিচ্ছি। চলো রোজিনা, আমরা ঘরে চলে যাই। এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো চলো। ফাতেমা, ও ফাতেমা, বাড়িতে আসিস নাকি? কোথায় রে তুই? আরে বুবু, তুমি তুমি হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলেছে? কেমন আসো? আর কেমন আসিস রে তুই তুলি? তুই তো অনেক বড় হয়ে গেছিস। আর কেমন থাকবো বল, যেমন রেখেছিস তেমনি আসি। আমার কাছে 1 বছর আগে যে টাকা ধার করেছিলি, বলেছিলি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি, এদিকে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে বসে আসিস। বুবু, এসব কথা তুমি আবার শাহিনের সামনে বলতে চেও না। আমি কি জানতাম ওই ছেলে নিজের পছন্দের বউ নিয়ে আসবে? আমি তো আমার দুলিকেই ঘরের বউ করতে চেয়েছিলাম। ফাতেমা, তোকে আমি সাহায্য করেছিলাম তোর বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব বললে। এখন যখন তাই হলো না, তো এবার টাকাগুলো ফেরত দে। তুমি আমাকে আরেকটু সময় দাও বুবু। এতগুলো টাকা আমি একসাথে কোথা থেকে দেব? আমি অত শত জানি না, শুধুমাত্র 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই আমার টাকাগুলো দিয়ে দিবি। এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি ফিরে যাব। খালা, তোমার বৌমাকে দেখছি না যে, কোথায় গেছে সে? একবার ডাকো না,
কথা বলে দেখি। রোজিনা, ও রোজিনা, কোথায় গেলে গো? এইদিকে এসো। সারাদিন শুধু দরজা লাগিয়ে বসে থাকা। দেখো দেখো, তোমার খালা শাশুড়ি এসেছে দেখো। আসসালামু আলাইকুম খালা, আপনি কেমন আছেন? আরে দুলি, তুমি তো বেশ বড় হয়ে গেছো। ও খালা, তোমার বউকে তো বিয়ের দিন বেশ ফর্সাই লেগেছিল, এখন তো দেখছি গায়ের রং বেশ কালো। কি দেখেছে তোমার ছেলে এমন মেয়েকে বিয়ে করে আনলো, কি জানি। আমিও জানি না, কত আশা ছিল তোকে ঘরের বউ করে আনবো। তা তো আর হয়নি মা, এ নিয়ে আর কথা বলে লাভ কি? হয়েছে হয়েছে, যাও তো যাও। এখন ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। ওরা কিছুদিন এখানেই থাকবে। দেখো, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। কতদিন পরে তুমি আমাদের বাড়িতে এসেছো খালা, এবার কিন্তু তোমাকে ছাড়ছি না। এই দেখো, তোমার জন্য কত জিনিস বাজার করে এনেছি, দেখো দেখো। তুই আমাকে কত ভালোবাসিস, কত আশা ছিল তোকে মেয়ের জামাই করব, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আবার তুমি এই পুরনো উল্টাপাল্টা কথা শুরু করলে খালা। আমি তোমার মেয়ের জামাই হতে কখনোই চাইনি। আমি শুধু আমার স্ত্রীকে ভালোবেসেছি আর রোজিনাকেই বিয়ে করেছি। বউ, কোথায় গেলে বউ? দেখো, তোমার জন্য অনেক বড় একটা কাতলা মাছ এনেছি। তুমি যে গতকাল বললে তোমার মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ইচ্ছে করছে, তাই এনেছি গো। তাই নাকি? তুই বউয়ের জন্য মাছের মাথা কিনে এনেছিস? কেন মা, তুমি তো জানো আমার বউ এখন গর্ভবতী। ওর তো একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছেই করতে পারে, তাই না? তাই ওর জন্য মাছের মাথা নিয়ে এলাম। বউকে নিয়ে তো আদিক্ষেতা বন্ধ কর। তোর বউ একাই মা হচ্ছে না, আমরাও সন্তানের জন্ম দিয়েছি। আমার স্ত্রী গর্ভবতী, আর তার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, আর আমি খাওয়াবো না? দয়া করে এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তুমি কালকে কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করো। আরেকটা কথা, আগামীকাল আমি সকাল সকাল শহরে যাব। ফিরতে ফিরতে 7 দিন সময় লাগবে। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? শোন, আমি তোকে আর একটুও সময় দিতে পারবো না। এবার তুই টাকাটার ব্যবস্থা কর। আমার টাকাগুলো আমাকে ফেরত দে। আমি এতগুলো টাকা কোথা থেকে দেব বলো তো? তোমাকে তো বললাম আমাকে আরেকটু সময় দাও। আমি তোকে আর সময় দিতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। তুই যদি মেনে নিস তাহলে তোকে আর 1 টাকাও দিতে হবে না। আমি খালি হাতেই বাড়ি ফিরে যাব। তুমি যা বলবে আমি তাই করব, তবু আমাকে টাকা দিতে বলো না। তোর ছেলের বউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর আমার মেয়েকে এই বাড়ির বউ করে আনতে হবে। এটা কি করে সম্ভব? আমি কি আমার ছেলের বউকে হত্যা করব নাকি? না না বুবু, আমাকে তুমি এই কাজ করতে বলো না। এই বাড়িতে তো দুলির বউ হয়ে আসার কথা ছিল। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আমার মেয়েকে এই বাড়ির বউ করে পাঠাবো। শুধু তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে তোকে আর 1টি টাকাও দিতে হবে না। কিন্তু কিন্তু কি করে করবে? তোর ছেলের বউয়ের তো কচু শাক মাছের মাথা দিয়ে খাওয়ার শখ। আগামীকালও কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করবে, আর ওখানে আমি বিষ মিশিয়ে দেব। সাথে সাথেই ও মারা যাবে, আর ওর শরীরটা আমরা নদীতে ভাসিয়ে দেব। কিন্তু শাহিন যদি জানতে পারে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। ধুর, তোর ছেলে তো শহরে চলে গেছে, আসতে সময় লাগবে, আর এর মধ্যেই আমরা বাকি কাজটাও সেরে ফেলবো।
পরের দিন সকালবেলা রোজিনা রান্নাঘরে কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করছিল। এমন সময় সেখানে তার খালা ফরিদা গেল। সকাল সকাল রান্না করছো নাকি? নিশ্চয়ই কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করছো, তাই না? হ্যাঁ খালা, অনেকদিন ধরে মাছের মাথা খেতে খুব ইচ্ছে করছিল। আপনার ছেলেকে বলেছিলাম বাজার থেকে যেন কচু আর মাথা কিনে আনে। আপনার ছেলে গতকাল তাই করেছে। তোমার রান্না তো প্রায় শেষ হবার পথে। যাও, এবার গোসল করে এসো, বাকি রান্না আমি করে দিচ্ছি। যাক, এবার বুঝবে মজা। শাকের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। এই বিষ খেলে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এইটা তুমি কি করলে মা? শেষ পর্যন্ত লোভের বশবর্তী হই একটা মানুষকে তুমি প্রাণে মেরে ফেললে। চুপ কর, চুপ কর মুখ পুরি। আমি যা করেছি তোর সুখের জন্যই করেছি, আর একটা কথাও বলবি না। এবার আমরা এই লাশটাকে নদীতে ফেলে দেব। তোমার বুদ্ধিমতো আমি রোজিনাকে মেরে ফেললাম। এবার শাহিন আসলে আমি ওকে কি জবাব দেব? ও তো জানতে চাইবে ওর বউ কোথায়। আরে তুই ওকে বলবি ওর বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। সকালবেলা থেকে তুই ওকে খুঁজে পাচ্ছিস না। না না, তোমরা এত বড় অন্যায় করলে, একটা মানুষকে তোমরা মেরে ফেললে। আমি ওকে সবকিছু বলে দেব। এত বড় অন্যায়ের সাথে আমি কখনো যুক্ত থাকতে পারবো না। যার জন্যে চুরি করি সেই বলে চোর। তোর সুখের জন্যই তো আমি এই কাজ করলাম, আর তুই কিনা এখন আমাকেই দোষ দিচ্ছিস। ও বাচ্চা মেয়ে, ওর কথা বাদ দাও। আমাদেরই ওকে পানিতে ভাসাতে হবে। দিনের বেলা কিছুতেই করা যাবে না। আমরা ওকে রাতের বেলায় ভাসিয়ে দিয়ে আসবো। পরদিন সকালবেলা শাহিন বাড়িতে ফিরল। রোজিনা, ও রোজিনা, কোথায় গেলে? দেখো দেখো, তোমার জন্য কি এনেছি, দেখো। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে। কোন খারাপ একটা মেয়েকে ঘরের বউ করে এনেছিলি, তোর বউ অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে। কি বলছো তুমি পাগলের মতো? রোজিনা কোথায়? রোজিনা, রোজিনা, বাইরে এসো, তুমি বাইরে এসো। হতভাগা, কাকে ডাকছিস তুই? তোর বউ অন্য লোকের সাথে পালিয়ে গেছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি ওকে কম খুঁজেছি? কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। হে ঈশ্বর, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, ও কি করে অন্য আরেকজনের সাথে পালিয়ে যেতে পারে? হে ঈশ্বর, এই কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? বাড়িতে আছো নাকি শাহিন মিয়া? একটু বের হও। আরে পুলিশ অফিসার, আপনি আমাদের বাড়িতে? কি হয়েছেটা কি? তোমার স্ত্রী রোজিনা কোথায়? আমরা ওকে খুঁজতে এসেছি। ওকে একটু বাইরে আসতে বলো। সেই মেয়ে তো কার সাথে যেন পালিয়ে গেছে। গত দুদিন ধরে আমরা ওকে খুঁজে পাচ্ছি না। পুলিশ অফিসার, আর বলবেন না বাবা। মেয়েটা একদম দুশ্চরিত্র ছিল। বাইরে অন্য লোকের সাথে সম্পর্ক করত, আর তাই তো স্বামীকে রেখে চলে গেছে। একদম চুপ। আপনাদের মুখে একটাও বাজে কথা শুনতে চাই না। আপনাদের বউ পালিয়ে যায়নি, বরং ওকে কেউ খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। কাল আমরা ওর লাশ খুঁজে পেয়েছি, এজন্যই আমরা ওকে খুঁজতে এসেছিলাম। আমি বিশ্বাস করি না,
আমি বিশ্বাস করি না আমার স্ত্রী মারা গেছে। এ হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। আমি দুদিনের জন্য শহরে গিয়েছিলাম, আর এর মধ্যে এ ঘটনা ঘটে গেছে। কি করে হলো এটা? সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাব। এখনো সময় আছে, সবাই স্বীকার করো সত্যিটা কি, স্বীকার করো। আমি কিছুই জানি না। কি করে আমার ছেলের বউ মরে গেল, কি করে তার লাশ পাওয়া গেল, আমি এসব কিছুই বলতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছি। এত ঝামেলা করবো জানলে এখানে আমি কখনোই বেড়াতে আসতাম না। বুঝতে পেরেছি, সবাইকে থানায় নিয়ে মারধর করলেই সত্যিটা বের হয়ে আসবে। তোমরা এত সহজে কেউ মুখ খুলবে না, সেটা আমি বুঝতে পারছি। আমি সত্যিটা বলছি, আমার ভাবিকে আর কেউ নয়, বরং আমার মা আর খালা মিলে খুন করেছে। এই মেয়ে, তুই এখানে কেন এসেছিস? যা ঘরের ভেতর যা, আর এখানে তোর কোনো কাজ নেই। না মা, আমাকে তুমি থামিয়ে রাখতে পারবে না, আমাকে এখন সত্যিটা বলতেই হবে। হ্যাঁ ভাইয়া, তোমার বউকে তোমার খালা আর মা মিলে খুন করেছে। কেন করলে এমন? কি করেছিল রোজিনা, যার জন্য ওকে মেরে ফেললে তোমরা? তোমার মা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এই বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দেবে। কিন্তু তুমি তো নিজের পছন্দেই বিয়ে করে ফেলেছো, তাই আমার মা তোমার মায়ের কাছ থেকে টাকা ফেরত চায়। আর তারপর তোমার সাথে আমার বিয়ে দেওয়ার মাধ্যমে এই টাকা শোধ হয়ে যাবে বলে। এরপর তারা সুযোগ বুঝে তোমার বউকে হত্যা করে। আপনার মতো শাশুড়ি এই পৃথিবীতে আর একটাও নেই যে নিজের পুত্রবধূকে খুন করতে পারে। এই কোথায় আছো তোমরা? এদেরকে গ্রেপ্তার করো।